একদম ঠান্ডা। মঞ্চ ভবিষ্য মাতামহরী সাংগঠনিক উপজেলার সম্মানিত সভাপতি আমার মামা জামিল ইব্রাহিম চৌধুরী, কক্সবাজার জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমারা স্বপ্না এবং আপনাদের সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমদ এবং অন্যান্য নেতৃবৃন্দ, শ্রমিক নেতা, কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি কমিশনার রফিক, ইউসুফ বদুরি সহ টিপু, আমার ভাই ওলামা দলের সভাপতি মৌলভী আবু হাসান আলী হাসান চৌধুরী, আরো যারা আছেন, সম্মানিত বদরখালীবাসী ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রাস্তায় আস্তে আস্তে অনেকগুলো পথসভার সম্মুখীন হয়েছিলাম, আমাকে নামতে হয়েছে, কথা বলতে হয়েছে, সেই জন্য আপনাদের এখানে নির্ধারিত মিটিং এ আমি অনেক পরে আসতে পেরেছি। আমাকে ক্ষমা করবেন, আমি ক্ষমা চাই, আপনাদেরকে এই সময়ে অপেক্ষা করবেন। দীর্ঘ 1 বছর যাবৎ দলের এবং রাষ্ট্রীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে, সংস্কার, সংবিধান ইত্যাদি সংস্কার করতে গিয়ে আমি আমার এলাকায় আসার সুযোগ পাইনি, আপনাদের সাথে কথা বলার সুযোগ হয়নি। সেজন্য আমি আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাদের সন্তান, আপনাদের পরীক্ষিত সন্তান, এদেশের গণমানুষের সেবক হিসাবে বিগত 30-35 বছর যাবৎ আপনারা আমাকে ধানের শেষে ভোট দিয়ে, আমার স্ত্রীকে ধানের শেষে ভোট দিয়ে আপনারা সংসদে পাঠিয়েছিলেন। এদেশের মানুষের সেবা করার চেষ্টা করেছি, এদেশের মাটির এলাকার উন্নয়নের চেষ্টা করেছি, এদেশের দ্বীনি প্রতিষ্ঠানের দ্বীনের খেদমত করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আমাকে হত্যার উদ্দেশ্যে ফ্যাসিস্ট শেখ হাসিনা গুম করেছিলেন এবং আমাকে জবরদস্তিমূলকভাবে ভারতে পাচার করে দিয়েছিলেন, আপনারা জানেন। আপনারা দোয়া করেছিলেন আমার জন্য, নামাজ পড়ে রোজা রেখে আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন আমার হায়াতের জন্য। আল্লাহ কবুল করেছেন, আমি জীবিত আছি। আল্লাহর বিচার হচ্ছে আপনাদের দোয়ায় আমি বীরের বেশে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছি, আর কাপুরুষের মতো পরাজিত হয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দেশ থেকে পলায়ন করতে পারছে। এটাই হচ্ছে আল্লাহর বিচার। আল্লাহর দরবারে বিচার ছিল, ফয়সালা ছিল। আমরা হয়তো কিভাবে কি হবে সেটা জানতাম না, কিন্তু এইটুকু অনুমান করতে পারতাম ফ্যাসিবাদের পতন হবে, নির্মম পতন হবে, নিষ্ঠুর পন্থায় পতন হবে। হয়েছে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক পরিবেশ বজায় হয়েছে। এরকম একটা পরিবেশে আমরা সভা করতে পারছি, সম্মেলন করতে পারছি, আমাদের অধিকারের কথা আমরা বলতে পারছি। যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ 16-17 বছর যাবৎ এদেশের মানুষ ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে এবং নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, সেই গণতান্ত্রিক অধিকার এখন আমরা ফেরত পেয়েছি ইনশাআল্লাহ। সেই অধিকার হচ্ছে নির্বিঘ্নে মুক্ত পরিবেশে, স্বাধীনভাবে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করার স্বাধীনতা, সেটা আমরা ফেরত পেয়েছি। কিন্তু আমরা এই ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করতে হবে আরো 1-1.5 মাস। আশা করা যায় ইনশাআল্লাহ আগামী সপ্তাহের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে এবং আশা করা যায় আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সেই জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ হবে। আপনারা দীর্ঘ 16-17 বছর যাবৎ আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন নাই, স্বাধীনভাবে মুক্তভাবে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই। কিন্তু এইবারের নির্বাচন হবে ইনশাআল্লাহ একটি ঐতিহাসিক নির্বাচন। এইবারের নির্বাচন হবে
বিশ্বের স্বীকৃত একটি নির্বাচন। এইবারের নির্বাচন হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। এইবারের নির্বাচন হবে বাংলাদেশে গণতান্ত্রিক সাম্যভিত্তিক ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার নির্বাচন। আমরা আপনারা সবাই মিলে এই বাংলাদেশে এমন একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করব ইনশাআল্লাহ, যেই শাসন ব্যবস্থার মধ্যে আর কোনদিনই স্বৈরাচারের উৎপাদন হবে না, আর কোনদিনই ফ্যাসিবাদের উৎপত্তি হবে না। বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক অধিকারের জন্য কোনদিন রক্ত দিতে হবে না। সেরকম একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিগত 1 বছর যাবৎ ঐক্যমত্য কমিশনে সংস্কার নিয়ে আমরা কথা বলেছি। এই সংস্কারের একটা বিশাল অংশ আল্লাহর রহমতে আমার হাত দিয়ে হয়েছে। আপনাদের সন্তান হিসেবে আমি গর্বিত। আগামী দিনে সংবিধানের গণতান্ত্রিক সংস্কার হবে। আগামী দিনে রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার হবে। আগামী দিনের রাষ্ট্র কাঠামোর সংস্কার হবে গণমানুষের স্বার্থের সংস্কার। সেটাই আমরা নিশ্চিত করেছি ইনশাআল্লাহ। আপনারা যে ভোটাধিকার প্রয়োগ করবেন, সেই ভোটাধিকার প্রয়োগ করবেন নির্বিঘ্নে, বিনা বাধায়, স্বাধীনভাবে, মুক্তভাবে। বাংলাদেশে বিগত 16-17 বছরে যেটা অনুপস্থিত ছিল। মূলত আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেনি। আওয়ামী লীগের জন্ম থেকে তার বিনাশ পর্যন্ত সমস্ত জায়গায় আপনারা ইতিহাস পর্যালোচনা করে দেখেছেন, দেখবেন তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছে, এক ব্যক্তির শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছে। বাংলাদেশে একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ব্যক্তি স্বৈরতান্ত্রিক ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ফ্যাসিবাদ এবং একটা নায়কতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে বাকশাল নামক একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ইতিহাস। চতুর্থ সংশোধনের মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে গণতন্ত্র বিলুপ্ত করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে খোদ নিজেকেই পার্লামেন্টে দাঁড়িয়ে রাষ্ট্রপতি ঘোষণা করলেন, আরো 1 মেয়াদের জন্য শপথ গ্রহণ করলেন। অথচ সেই সংবিধানও লেখা ছিল যে জনগণের দ্বারা নির্বাচিত হবে রাষ্ট্রপতি। সেটা তিনি নিজের সংশোধনী নিজেই ভায়োলেট করে তখন সেই পার্লামেন্টে দাঁড়িয়ে শপথ নিলেন। এই হচ্ছে আওয়ামী লীগের ইতিহাস। তারা কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়নি, তারা কখনো গণতন্ত্র বিশ্বাস করত না। আওয়ামী লীগের রক্তে এবং ডিএনএতে কোনদিন গণতন্ত্র ছিল না। শেখ মুজিবুর রহমান বাংলাদেশে বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন সাংবিধানিকভাবে, আর তার কন্যা বাস্তবে সেই বাকশালকে প্রয়োগ করেছিলেন গণতন্ত্রের মুখোশে, সাংবিধানিক শাসন ব্যবস্থার মুখোশে। এই হচ্ছে বাপ বেটির মধ্যে ব্যবধান, কিন্তু মূলত একই। আমরা সেই শাসন ব্যবস্থা থেকে মুক্ত হয়েছি। বাংলাদেশে আগামী দিনে ইনশাআল্লাহ এমন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হবে, এমন একটি সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হবে, যে সরকার ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থা প্রত্যেকটি নাগরিকের অধিকার সমান থাকবে। সাংবিধানিকভাবে সমস্ত নাগরিকের অধিকার সমান থাকবে। এদেশের নারী পুরুষ সহ যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে অনেক অধিকার আমরা সংরক্ষণ করেছি, করব ইনশাআল্লাহ, যাতে করে একটা সমতা প্রতিষ্ঠা হয়, বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, কেউ পিছিয়ে না থাকে। সেজন্য আমরা বলেছি যে 50 লক্ষ থেকে 1 কোটি আমরা প্রথমে ফ্যামিলি কার্ড প্রদান করব। এই দেশের দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নের জন্য তাদেরকে সেই ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, চাল ডাল সহ সমস্ত কিছু সরবরাহ করা হবে। আমরা বলেছি কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান করব। যে কৃষকের কৃষি কার্ড থাকবে তিনি সার, বীজ সহ সমস্ত কৃষি উপকরণ ন্যায্য মূল্যে পাবেন এবং কৃষি ঋণ পাবেন সেই কার্ডের মাধ্যমে অতি সহজভাবে। এই দেশ কৃষকের বাংলাদেশ, এই দেশ কৃষি নির্ভর বাংলাদেশ। এখানে কৃষকের মেরুদণ্ড যদি শক্ত হয় তাহলেই জাতির অর্থনৈতিক মেরুদণ্ড শক্ত হবে, সেটাই আমরা বিবেচনা নিয়েছি। আপনারা জানেন আমাদের এখানে স্বাস্থ্য সেবার অবস্থা কি। আমরা সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করার জন্য আমাদের স্লোগান হয়েছে, সবার জন্য স্বাস্থ্য আমরা নিশ্চিত করব। এদেশে কেউই বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না ইনশাআল্লাহ। সেই জন্য আমরা প্রত্যেককে একটি স্বাস্থ্য কার্ড প্রদান করব, যে কার্ডটা দিলে নিশ্চয়তা থাকবে যে প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসা সহ সকল ধরনের স্বাস্থ্য সেবা জনগণ পাবে, প্রাপ্ত হবে। সেটা তার অধিকারের কার্ড। আমরা বলেছি আমরা এমন একটি
কার্ডের প্রচলন করব, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড, ফ্যামিলি কার্ড। যে ফ্যামিলি কার্ডের কথা আমি আগেই বলেছি, যে দরিদ্র জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা বেষ্টনের মধ্যে নিয়ে আসার জন্য একটি ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। পরিবারের যিনি মহিলা প্রধান তার কাছে সেটা থাকবে, তাতে করে মহিলাদের অধিকার বেশি করে নিশ্চিত হবে এবং তারা একটা সামাজিক নিরাপত্তা বোধ করবেন। এছাড়া বেকারদের জন্য আমরা কর্মসংস্থানের কথা বলেছি, যে প্রথম 1-1.5 বছরের মধ্যে 1 থেকে 1.5 কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আর শিক্ষিত বেকাররা যতদিন চাকরিপ্রাপ্ত না হবেন অথবা অন্যভাবে পেশায় নিযুক্ত না হবেন, একটা নির্ধারিত সময় পর্যন্ত রাষ্ট্রের অর্থনৈতিক সামর্থ্য অনুযায়ী আমরা বেকার ভাতা প্রদান করব। সেটা ক্রমান্বয়ে শুরু করতে গেলে রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তির উপরে চাপ পড়বে, সেটা আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। সেই বাংলাদেশকে আপনারা দেখতে চান? তাহলে সেই বাংলাদেশ বিএনপির সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আপনারা কি সেই বিএনপি সরকার দেখতে চান? তাহলে ধানের শেষে একটি করে ভোট দিতে হবে। আমি আপনাদের কাছে এসেছি সারা বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আহ্বান জানানোর জন্য, যে আপনারা ধানের শীষের পক্ষের প্রতি ঘরে ঘরে গিয়ে একটা সালাম দিবেন, আমাদের জন্য দোয়া চাইবেন এবং ধানের শীষের পক্ষে একটি ভোট প্রার্থনা করবেন। আমরা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে নিজেরা ভোট প্রার্থনা করার মতো এত সময় বেশি পাবো না নির্বাচনের সময়, কিন্তু আপনারা তো আমাদের এক একজন প্রতিনিধি, এক একজন অ্যাম্বাসেডর, ঠিক কিনা? যদি আপনারা ধানের শীষের পক্ষে এক একজন প্রতিনিধি হন, তাহলে আজকে যারা এখানে আসে নাই, আসতে পারে নাই, পরিবারের কাছে যে আপনারা ঘরে ঘরে যে দয়া করে আমাদের জন্য ধানের শীষের পক্ষে একটি ভোট প্রার্থনা করবেন এবং সবাইকে আমাদের পক্ষ থেকে সালাম দিবেন এবং আমাদের জন্য দোয়া করতে বলবেন। বিশেষ করে বাংলাদেশের ঐক্যের প্রতীক, এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করতে বলবেন। আল্লাহর দরবারে আপনারা দোয়া চাইবেন, তিনি যেন সুস্থ থাকেন এবং আল্লাহ তাকে লম্বা হায়াত দরাজ করেন। তিনি যেন বাংলাদেশের এই গণতান্ত্রিক উত্তরণকে দেখে যেতে পারেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা দেখে যেতে পারেন, প্রতিষ্ঠা করতে পারেন, আমাদের অনুপ্রেরণার, আমাদের সাহসের বাতিঘর হিসেবে কাজ করতে পারেন। আমরা বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত মানুষ মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি তার নিজের জীবনের জন্য, নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের মানুষের জন্য ত্যাগ স্বীকার করেছেন। তিনি তার সন্তানের জীবনের পরোয়া করেননি, বাংলাদেশের মানুষের পক্ষে থেকেছেন। তিনি জীবনের সমস্ত ত্যাগ স্বীকার করে এই দেশের গণতন্ত্রের পক্ষে থেকেছেন। সেজন্য দেশের মানুষ তাকে আপোষহীন দেশনেত্রী খ্যাতি দিয়েছেন, উপাধি দিয়েছেন। আজকে তিনি অত্যন্ত অসুস্থ, আপনারা জানেন। আমরা তার সুস্বাস্থ্যের জন্য প্রতিনিয়ত দোয়া করছি, সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, যেটা আমরা আপনাদের দোয়ার বরকতে পেতে পারি। আমি এখানকার কয়েকটি বক্তব্য দিতে চাই। আমার জামিল মামু আমি আসার পরে বলছিল যে আমরা আর বদরখালী সাংগঠনিক থানা থাকতে চাই না। কি থাকতে চাই? বদরখালী তো অনেক অগ্র চিন্তা করে, সারা চকুরিয়া যা চিন্তা করে, বদরখালী সেটা আরো একদিন আগে চিন্তা করে। বলে যে বদরখালী যেটা ওই ইংরেজি কথা আর কি, বদরখালী যেটা আজকে চিন্তা করে সেটা বাকি দুনিয়া আরো 3 দিন পরে চিন্তা করে। এখানে এইটা রাখো, এখানে মানুষ সমিতির ভোট দিতে 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 একেবারে জাতিসংঘের মতো গণতন্ত্র হয়ে গেছে। এটা আমরা জানি, কিন্তু আমার প্রতিশ্রুতি ছিল মাতা মোহরী, এই নামটা আমি দিয়েছিলাম। আপনারা জানান এখানে একটি উপজেলা সৃষ্টি করা হবে এই নাম, জানেন কিনা? সেই হিসেবে মাতা মোহরী পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন করেছিলাম কিনা? আজকে থেকে কয় বছর আগে? কমপক্ষে 20 বছর আগে। সেই মাতা মোহরী
পূর্ণাঙ্গ উপজেলা প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। যদি আপনারা ধানের শীষের পক্ষে মাতামহরীর এই পুরো উপজেলায় সবচাইতে বেশি সমর্থন প্রকাশ করেন তাহলে, না হলে বুঝবো আপনারা চান না। চারমিল থেকে শুরু করে বদরখালী পর্যন্ত এই যে 7টা ইউনিয়ন, এই 7টা ইউনিয়নে আপনারা সবার কাছে আহ্বান জানাবেন, যদি পূর্ণাঙ্গ উপজেলা চান তাহলে আপনাদেরকে ভোটের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আপনারা চান। বিএনপি সরকার প্রতিষ্ঠা হলে ইনশাআল্লাহ মাতামহরীর উপজেলা পূর্ণাঙ্গ উপজেলা প্রতিষ্ঠা হবে। এটা অনেক আগেই প্রতিষ্ঠা হতো, মাঝখানে আওয়ামী লীগের বর্মা দুষ্ট সরকার না আছে, এই 15-17 বছর আপনাদেরকে অপেক্ষা করতে হইত না। আল্লাহ আমার জবানে বরকত দিয়েছে, যা বলি হয় ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে চাই, সবসময় মানুষকে বলি দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, প্রার্থনা করবেন, আল্লাহ কবুল করলে পেয়ে যাবে। এটা আমার পিতার শিক্ষা। আমার পিতা আমাকে বলতেন, যা কিছু করবা নিয়ত করবা আল্লাহর ওয়াস্তে, এবং সেটা বাস্তবায়নের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা, মোনাজাত করবা। যদি কাজটা হয় সওয়াব পাবা, ওখানে মানুষও খুশি হবে। তাহলে এক কাজে দুই কাজ। নিয়ত হচ্ছে আল্লাহর কাছে চাইব, প্রার্থনা করব, আল্লাহ কবুল করবেন আপনাদের দোয়া, বাস্তবায়ন হবে, সওয়াব উপরেও পাবো, নিচেও পাবো। নিয়ত সাফ নিয়ত করেছিলাম। পুলিশ তদন্ত কেন্দ্র তখন করেছি, বদরখালী রিভার ফাঁড়ি তখন করেছি, এবং পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়নের জন্য অন্যান্য যে দুইটি কাজ করতে হয় সেটা করেছি। স্থান নির্ধারণ করা হয়েছিল, স্বাস্থ্যকেন্দ্র কোথায় হবে, সবকিছু হয়েছিল। একটা উপজেলা হলে সুবিধা কি, পূর্ণাঙ্গ উপজেলায় যা কিছু সেবা আছে, জমি জমার এসি ল্যান্ড অফিস, একটা হাসপাতাল, একটা সমাজসেবা অফিস, একটা টিওনো অফিস, এবং সমস্ত লাইভ স্টক অফিস, সমস্ত অফিসগুলো জনগণের সেবার জন্য সেই জায়গায় স্থাপন করা হবে, এবং একটা পূর্ণাঙ্গ উপজেলায় যে বরাদ্দ আসবে ওখানে সেই বরাদ্দটা আসবে। উপজেলা প্রতিষ্ঠা হওয়ার পর আপনারা দেখেন নাই, ওখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, থানা, ডাক বাংলো, হাসপাতাল, লাইভ স্টক অফিসার থেকে শুরু করে অ্যাসিডেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু প্রতিষ্ঠা হয়েছে। আগে সেই সেবার জন্য আমাদেরকে চকুরিয়া পর্যন্ত দৌড়াতে হতো। ওখানকার লোকজন, রাস্তাঘাট ছিল না, ওখানে বাপের মোছা নিয়ে যেত অথবা বুকেলে থাকতে হতো। আল্লাহ রসিম রহমতে চকুরিয়াতে, পেকুয়াতে, মাতামহরীতে এমন কোন রাস্তা আছে যে রাস্তা দিয়ে আপনি উঠবেন এবং যে রাস্তা দিয়ে আপনি যেতে চান, যে উপজেলায় যেতে চান, যে শহরে যেতে চান, চট্টগ্রাম যেতে চান, কক্সবাজার যেতে চান, গাড়ি থেকে নামতে হবে। এটা আমার জমানার 1996 সালের আগে চিন্তা করেন তো, একটা ইটের রাস্তাও এই দেশে ছিল না। আপনারা দোয়া করেছিলেন। আমি 1991 সালে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে কর্মরত ছিলাম। তখন থেকে এই চকরিয়া, পেকুয়া, এই উপকূলে ইট আসা শুরু হয়েছে। সেই ইট আসা আর বন্ধ হয় নাই আল্লাহর রহমতে। এখন তো ইটের রাস্তা নাই, সব কালো। 2-4টি ইটের রাস্তা আছে। আজকাল মা বোনেরা বলে যে এটা লাল হবে না, এটা কালো হবে। আমি বললাম বন্যা প্রবণ এলাকাতে কালো হবে এবং পাকা হবে, ঢালাই হবে, কারণ বন্যা প্রবণ এলাকাতে পিচ করা রাস্তা টিকে না। আর লবণ এলাকার মধ্যে 20 টন 25 টনের ট্রাক দিয়ে আপনারা পরিবহন করেন, কোন রাস্তায় টিকে না। একটু রাস্তার উপরও দয়া করেন, মানুষের উপরে একটু দয়া করেন। ট্রাকে করে যদি লবণ নিতে হয়, লোড একটু কম দিবেন এবং পানি যাতে রাস্তায় না পড়ে সেভাবে পেট্রোল দিয়ে নিবেন। তাহলে রাস্তাও বাঁচবে, আপনিও বাঁচবেন, আমরাও বাঁচবো। 25 টন 30 টন নিবেন, লবণের পানি জড়াইতে জড়াইতে যাবেন, অ্যাক্সিডেন্টও হবে, রাস্তাও যাবে, আমরাও যাবো, প্রত্যেক বছর রাস্তা নষ্ট হবে। এই দায়িত্বটা তো আপনাদের নাগরিক হিসেবে পালন করতেই হবে, নাকি না? যদি রাস্তার গরম পাই দেওয়া যে রাস্তায় মারি ফেলাইতে মারাবে। যেদিন ওজন দিয়ে ট্রাক লইয়ে মাইছে লবণ ভরে,
এই ট্রাক এই রাস্তা তো যদি করান তাই তৈলে আর গলা চিনি মারি গেল একখানা দয়া করি রহম করি বেক্ষণ বই বান্ধে এই রাস্তা ঠিকই চাইলে তৈলে না উন্নয়নত দে আজ এ মুশকিলে ব্রিজ করি নাইলে মাথার বাড়ি ভোট পর্যন্ত কোনো গাড়ি দেখতেছ না কোনো মাল দেখতেছ না এই পরিকল্পনা তার 2004 সালে 5 সালের মধ্যে বুঝি এই আনোয়ারা হইটা বাঁশখালী কুয়া হইয়ে রে এই মনে সড়ক মশকালি পর্যন্ত যাইবেলা রাস্তা হইতে আগা ঘোরা ঘুরিয়ে রে কোর্ট ও সমস্ত জরিপ কার্য পরিচালনা করি স্থান নির্ধারণ করি তারপর আরা সরকার তো গেলাম বই আওয়ামী লীগের সরকার আইয়ে রে এতদিন কষ্ট পাইলাম 15 বছর আমি কবার ভোট প্রতিষ্ঠা করতে ওরা এই মরদ কথা 15 বছর লাগছে না কেলা লাগছে রে আওয়ামী লীগের সরকার মাঝে চলে গিয়ে ভাইরাস চলে যায় গণতন্ত্র বলে আওয়ামী লীগ ভাইরাস এখন সাংবাদিক হলে আওয়ামী লীগ হল গণতন্ত্রের জন্য ভাইরাস এই ভাইরাসের বিদায় হয়েছে বাংলাদেশে এখন সুস্থ রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে ইনশাআল্লাহ আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে পূর্ণাঙ্গভাবে মাতার বাড়ি মহেশখালীর গভীর সমুদ্র বন্দর চালু হবে সমস্ত কার্যক্রম চালু হবে জায়গার সড়ক বাস্তবায়ন পর্যন্ত অপেক্ষা করতে হবে না এই সড়ককেই আরো উপযুক্ত করে একদিকে চকরিয়া একদিকে কক্সবাজার একদিকে চট্টগ্রামের সাথে সংযোগ এবং ঈদমনি ব্রিজ থেকে শুরু করে কটিয়া নোয়ারা বাঁশখালী চট্টগ্রাম বন্দর পর্যন্ত ডবল 3 ডবল চৌড়া করে রাস্তা সংযোগ করে যাবে 1 থেকে 1.5 বছর 2 বছরের মধ্যে আপনারা যদি দোয়া করেন আমার জমানো যদি বরকত থাকে ইনশাআল্লাহ এটা দিয়ে কোর্ট শুরু হয়ে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে বিএনপি সরকার দরকার এবং বিএনপি সরকার মানে হচ্ছে উন্নয়নের সরকার এটা আমি সবসময় বলি সাংবাদিকরা বলে যে ডেলি এক কথা বলেন তাহলে আমি ডেলি এক কথা না বলি কি বলছি বিএনপির জন্যই হয়েছে দেশের উন্নয়নের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মই হয়েছে এই দেশের স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেনাপ্রধান থাকাকালে বাংলাদেশের যে গণতন্ত্র হরণ হয়ে গিয়েছিল সেই গণতন্ত্রকে উদ্ধার করার জন্য জন্ম হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যদি 7 নভেম্বরে বাংলাদেশের চিন্তায়কৃত গণতন্ত্র এবং সার্বভৌমত্বকে রক্ষা না করতেন তাহলে আমরা এই গণতান্ত্রিক বাংলাদেশ দেখতাম না 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রচলন না করলে আমরা এই বাংলাদেশ দেখতাম না যদি স্বৈরাচার সামরিক শাসকের স্বাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে 9 বছরের সংগ্রামের মধ্য দিয়ে যদি স্বৈরাচার মুক্ত না হতো সামরিক শাসন মুক্ত না হতো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তাহলে আমরা এই বাংলাদেশ দেখতাম না দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 1996 সালে সেই সময় আমিও একজন এমপি ছিলাম আমরা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রচলন করেছিলাম যার কারণে গণতন্ত্র সুরক্ষিত হয়েছিল 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় সংসদীয় পদ্ধতির গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তিনি তার মধ্য দিয়ে বাংলাদেশে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা চালু হয় তাহলে এই দেশের স্বাধীনতা এই দেশের গণতন্ত্র রক্ষা এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এই দেশে সংসদীয় সরকার পদ্ধতি প্রতিষ্ঠা এই দেশের তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রতিষ্ঠা এগুলো সবকিছুই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরিত হয়েছে এটাই তো বাংলাদেশের ইতিহাস আর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র ধ্বংস করো তত্ত্বাবধায়ক উঠায় দাও এক দলের শাসন কায়েম করো এক ব্যক্তির শাসন কায়েম করো অতঃপর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পলায়ন করো এই তো কথা সুতরাং আমরা যারা বাংলাদেশের পক্ষের মানুষ তারা আমরা জানি বাকশালীরা আওয়ামীরা এবং শেখ হাসিনারা কোনদিনই এ দেশের মানুষের পক্ষে ছিল না
সুতরাং তারা যে দেশের মানুষের পক্ষে ছিল, যেই দেশে বিশ্বাস করতো, সেই দেশেই বাঁচছে, সেই দেশেই প্রয়ণ করছে, সেই দেশেই আশ্রয় লাভ করছে। আল্লাহ চাহে তো সেই দেশেই ওনার বাকিটা হবে। সেটা কি আমি বলেছি, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, বাংলাদেশে, আর দাফন হয়েছে দিল্লিতে। এখন কাফন খুলে মাঝে মধ্যে একটু ফরফরাইয়া চিল্লা, ওই কাফন খুলে কি মুর্দা বাদ করে শেখ হাসিনার অবস্থা হয়েছে সেরকম। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। বাংলাদেশে যেন আর কখনো এরকম স্বৈরাচার সামরিক শাসক ফেসিবাদের উৎপত্তি না হয়, সেই জন্য আমরা আল্লাহ দরবারে সবসময় প্রার্থনা করব। কিছু বলতে চাও মাথা মরিত উপজেলা হই আর কি হইতে জানিয়ে আর কি হইল আমরা আসলে বলা হ্যাঁ তো তো নোয়াসিল করছে না। আচ্ছা পরে গেলে লেখাটা হই বদখালি স্কুলে না বুঝছিলাম 6 মাস বদখালি স্কুলের মধ্যে লেখাপড়ার মান উন্নয়ন করা বলি আমরা কাছে না দাম এটাও তো পয়েন্টের সৌরি যেতে মাস্টার হিসেবে লেখাপড়ার উন্নয়ন কেমন অভিভাবকগুলো সাহায্য করিব। আর পয়েন্টের উন্নত, যদি স্কুল উন্নত নয়, শিক্ষক উন্নত নয়, তাহলে আর ফল তো বাংলাদেশের মধ্যে ভালো লেখাপড়া যদি প্রতিষ্ঠান হইব। ওনারা চাইলেন যে জিএমজি একখান বালা স্কুলে আর তো বয়সের তো তাহলে নসিহত করে যাইছি, আর বয়স 65 বছর চলে তাহলে নসিহত করে যাইছি পয়েন্টের শুনি বেলায় জিএমজি একখান বালা স্কুল প্রতিষ্ঠা জিএমজি আলা খাই আনালো কিছু পুরা হালে সঙ্গই ঘরে ঘরে হুমাইন জর্সা হইয়ে, ম্যাজিস্ট্রেট হইয়ে, বিসিএস অফিসার হইয়ে, ডাক্তার হইয়ে, ইঞ্জিনিয়ার হইয়ে একখান স্কুল আছে কিশোরায় হাই স্কুল সকরিয়া করব বিদ্যাপীঠ হারাত দিয়ে রইয়ে প্রতিষ্ঠা হইয়ে সঙ্গই এড়ে যেমন পয়সা থাকে কষ্ট করিয়ে রে দূরত্বকার তো মা বাবা হল হনরের মুসল মেয়েটি গলা দিয়ে রাখে কোয়া 10 7 শিলাল স্কুল তো নাই কাজ বুঝিলাম আরেকখানা বেশি সন্তান মিকে আসলেন এক জায়গা করি নেওয়া শিলাল স্কুল তো যাই পরীক্ষা দিতে মনে দিল এই পয়েন্ট পুণ্য হ্যাঁ রাজনীতি বেশি না হয়তো আড়াইশো করিয়া দেখান সেন্টার এটাও তো 500 রাজনীতি গোড়া সেন্টারও 60 জন আরো শিলাল স্কুল তো ভাই আর একজন মানে স্কুল তো নুরুল আমিন আর বন্ধু মারা গিয়ে তিনি গভর্নমেন্ট অফিসার আছে, ডেপুটি সেক্রেটারি না জয়েন্ট সেক্রেটারি রিটায়ার হয়ে মারা গিয়ে এই 60 জন দেখুন শিলাল স্কুল বেড়া হিন্দুস্তানি জ্বর হইলে এটা ব্যাঙও আইতো আইনে বই আশা কথা হইতে আমরা এই স্কুলের মধ্যে আর সেকেন্ড বেসের ছাত্র কিন্তু শিক্ষক আসলে সেরা। সুতরাং স্কুল মানে শিক্ষক বিভিন্ন ওনারা গার্জিয়ান হলে খেয়াল রাখবেন এই এলাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠান বদখালী কলেজ আরাত দিয়ে প্রতিষ্ঠা কিন্তু ওনারা সঙ্গে মুখ্য কবালা করি কাজ করে কিনা আমরা সাহা করি ওদা স্কুল কলেজ করলেও না হলে ডিগ্রি করো মঙ্গল ইন্টারমিডিয়েট করো না আগে তারপরে ডিগ্রি বদাহাল স্কুলে তখন বিল্ডিং করি করলাই নিজের ফান্ড তোর সরকারি ন ফাইলিং করাইলাম 60 লাখ করি করলাই এই বর্মা দুষ্ট আমলি গাইবার বন্ধ সরকারি কি জানো আর নিজের চেয়ার দিয়ে রে কন্ট্রাক্টর দিয়ে ফাইলিং করাইলাম নয় নয় জানে না আবার 60 লাখ করে দিয়ে বিশাল কিন্তু ওরা দাঁড়াবো এখন কি করে দিয়ে লবণের কথা হইতে হইতে আমি রাজাহালি হইতে মন্নামা ওজান্তি হইতে ওরা নদী মুখোড়া খালিও হয়েছি ঘুরা দাঁড়াও হয়েছে এক আওয়ামী লীগের সরকার আইলে লবণের দাম না পায় খালি স্মাগলিং হয় খালি আমদানি হয়
বিএনপি সরকার আসলে দিয়ে আমি যুদ্ধ করিয়ে কোনো ন্যায্য মূল্য নিশ্চিত ছিলাম না, পুরোপুরি একটা পুরোপুরি একটা ভাবা না দিয়ে তো 20 বছর হয়তো আগে কথা হয়েছে, বুঝছিলাম না। ইনশাল্লাহ সামনেও বাস্তবায়ন হবে ন্যায্য মূল্য লবণ ইয়ান আল্লাহ জাহান করা হবে, ইয়ান ইয়ান বুঝছো ইনশাল্লাহ। আর কেন কি ও মজার কি? ও আচ্ছা, জমিন অধিগ্রহণ করছিল সরকারে, না? আচ্ছা, আজ তো ভূমি মন্ত্রণালয়ের মধ্যে পাঠাইলাম, তোমার তো পাঠাইলাম ন কিছু। আচ্ছা, কিছু আইন কানুন আছে যে দূর হয়েছে বাড়াইয়ে দিয়ে আইন সহযোগিতা করছি, সরকার আছে পাঠাই ইউম গিয়েছে গেটারি মন্দিরের আছে ই বেশি করে যদি কিছু পাই কিন্তু মন মতো ন হবে। এখন সরকার অস্থায়ী সরকার, আইন কানুন গুলি হয়তো যদি কথা আছে, আর সিবিদের অনুরোধ ধৈর্য বলে কিছু বাড়াই দিয়ে দিয়ে ভবিষ্যতে ইনশাল্লাহ বিএনপি সরকার আইলে যদি আইনে কভার করে আমরা দরখাস্ত পুনর্বিবেচনা করি, মজার বাড়াইয়ে আরো উপযুক্ত দেওয়া যায় কিনা। আব্বা পড়ে স্কুল বজাহালি সমবায় সমিতি প্রতিষ্ঠা বিদ্যুৎ জায়গা সমিতির জায়গা হাই স্কুল বেতন ভাতা শোনা যায় না না বদাখালী করোনেশন স্কুলে আনো তো সমিতি গেছিল, কিন্তু সালাদ তো সরকারের আগে সরকারি ভাবে রেজিস্ট্রেশন দেওয়া করিব, ব্যান্ডেজ খাওয়া করিব, তারপরে শিক্ষক হল বেতন ভাতা নিশ্চিত হল এবং ভবনী হইলেও কথা ইংরেজি হইলেও কথা ওখানে লাগছে না এমন লাগে। ব্যান্ডেজ করা করিব, শিক্ষক বেতন ভাতা করা করিব, সরকারি নিয়ে খাওয়া করিব, যা কিছু দাবার আর বাসা পাবেন পারি না দিলাম সাহিত্য লিখি ভাই ইয়ান খাওয়াতে সাহিত্য জানে যে তুমি তো জানো। এখন আমরা তো জিয়াম খাওয়া বুঝি কই না তো জিয়াম বুঝা বুঝি না বুঝিলেই স্কুলের বিল্ডিং হইব, বেতন ভাতা হইব, রেজিস্ট্রেশন হইব, ব্যান্ডেজ হইব, তার মানে আর কিছু না অধিয়াম হইতো না। যাই হোক, এখন তো রাইতে গিয়ে যাইতেশন মাঝে আরো নাইশন গেছে মোলাকাত করে যাওয়া করিব। আমি অনার কেন অনুরোধ করি, আমরা দোয়া করছিলাম যে এখন আইন আর এলাকার মধ্যে আইন নেবারে এত দেশে দেশে ঘোরা করে, সারা বাংলাদেশ ঘোরা করে, হাত বই দেওয়া করে। এখন ওনারা যদি মনে করেন তো পুরো সঙ্গে ইয়েকে পূর্ণ বলুন, হ্যাঁ আজ যদি পুরো সঙ্গে আইন নেওয়ারি আর বেগম সাহেব খাবে এমপি সাহেব মাঝে মধ্যে আইব এগুলো আরো তারা বেঁচে না। এখন যদি ওনারা মনে করেন না বেশি বেশি আইন নেওয়া হইতে পর্যন্ত নিয়ম চললে তা নারাজ, কারণ আজ তো এখন দায়িত্ব বেশি বুঝছি। এখন কম ধারণা কম সময় হইতে দৌড়া করে ঠিক নাই, বাংলাদেশের কম জায়গা যা করিব ঠিক নাই। আর মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বাংলাদেশে তাইলেই এখনো নির্বাচনে সাহেব টাইপ ধরা করিব, পরে আই যদি ইটকে বেশি আইন নেই ওনারা আবার দূষণ হবেন দেরি বুঝতে না। এখন তাহলে 1 মাস আসি দেরি, গত 1 বছর আইন নেওয়ার আমরা মাছ চাই দেবো না, মাফ করে দিও না, মনে নিলে মাফ করে দিবেন দেরি। ওনারা বলবেন আরো কিছু পুরা করা পঞ্চায়েত ই তারা পরিষেবা দেরি সামনে, তা আর তো কোরআন মানো আর 35 বছর হতি এই রাষ্ট্রীয় কাজ কামিন ঘুরিয়ে যায়। আর এই কথাবার্তা আমরা বলছিলাম যে উপজেলা এই স্কুল রে অমুক রে এনলে অনলে এই হাসপাতাল চাই সরকার না তাইলে পারিব না।
তো 10 সালের সরকারের মধ্যে হারাতাই ঘনাটা আনা হোক ওটা আনা হোক যেহেতু অহংকার করণ আল্লাহ পছন্দ নকরে এ হারণ আয় দেখি মুখ ফুটি বইতে না চাই আমরা জানান যে আল্লাহ রহমতে আগামীতে বিএনপি সরকার প্রতিষ্ঠা হইবার সম্ভাবনা বেশি আর বিএনপি সরকার প্রতিষ্ঠা সরকারই বানাইবে তো ভালো না ইনশাআল্লাহ তো যদি জানা সরকার বানাই রাখি বরাদ্দ হম দিবে না বলবো যে আল্লাহ তো বলবে না বদাহালে মানুষ তো বেশি ডাক্তার একটু বদাহালে মানুষ তো বেশি গণতন্ত্র বুঝে বুদ্ধি দিতে বেশিও গিয়ে এটা কত নামামলিও আছে আর অন্যান্য পার্টিতে দিতে হতো আছে নাম নবী কিন্তু ওনারা যদি মাতামরি উপজেলা সহন আমরা যদি এদেশের ভরপুর উন্নয়ন সন আমরা যদি সিঙ্গাপুরের নাম সর্বোচ্চ সন তৈরি উপর শক্তিশালী মানুষ নয় শক্তিশালী সরকার নয় শুন সরকার মরকার বহুত দূরে দাঁড়িয়ে মানুষ আমার বুদ্ধি আর চলছে কোনি রাখি ও না তোমার পরিচয় টরিচয় এসে আসে ঠিক আছে আয় আপনি করি না হয়েছেন তো হয়েছে আর বয়স হয়ে আয় বেশি আর নবারই আজকে লাগন না আমরা নাই আবারও সালাম জানাই দোয়া সাহেব আমার পক্ষ প্রত্যেক পরিবারের মধ্যে যাইয়ে রে ঘরে ঘরে আমরা দয়া করি দান সরার পক্ষ প্রবর্তিত করি একান ঘোরা ঘুরে কথা বলি বদাহালের মধ্যে কিছু বেশি আমাবলি আছে আগে দাহাগি ওই যাতে আমরা আল্লাহ তোমার নসিব করো এবার একখানা দেশের পক্ষে থাকো এবার একখানা কষ্ট হইলেও নৌকা তো না হারাগি দানসার মধ্যে প্রবুদ্ধ তৈলে অন্তত মাতামরি উপজেলার এখন হামল যে যে ভাড়াটি করিব করো কিন্তু দয়া করে বেক্ষণের উপাদানের সার মধ্যে বুদ্ধিত করি না বলে ভাড়াটি মত নিয়ম পছন্দ করে ঘুরিবা দেবি কিন্তু বুট দানো সারা দিও কেলা দানো সারা বুটমা আমি মাতামরি উপজেলার পক্ষে বুট মাতামরি পূর্ণাঙ্গ উপজেলার পক্ষে বুট এই দেশের উন্নয়নের পক্ষে বুট বলে না তার মানে লোনে বসে রাখিকে প্রতিটা নয় তো সার আর কি করার বাউরি দেবে আর পর্যন্ত মালয়েশিয়া তো নৌকা সাগো গিয়ে এই সমস্ত চিন্তা ভাবনা নদী যে দেশ গণহত্যা পরিচালনা করার অপরাধে দায়ী নিজের দেশ নাগরিক করে নির্বিচার হত্যা করার দায়ী উগ্র দল দলের প্রধান দায়ী দুই এবার হলো রাজনীতির মধ্যে বিষয় আছে না এটার হলো রাজনীতি চাইব না আমরা বোঝাই দিলাম ওখান তো অতীতে যারা একটা বুঝবো বলছে ঠিক আছে কিন্তু একখানা নানা সারা বুট দিয়ে একখানা লাইনে যোগ সালাম আলাইকুম